আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমরা দ্য কেয়ারটেকার এই মডার্ন ড্রামাটি নিয়ে আলোচনা করব। তাহলে চলেন আমরা আজকের আলোচনা শুরু করি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে দ্য কেয়ারটেকার। আচ্ছা, দ্য কেয়ারটেকার এটা একটা মডার্ন ড্রামা এবং এই ড্রামাটা লিখেছে হ্যারোল্ড পিন্টার। কে লিখেছে? হ্যারোল্ড পিন্টার। হ্যারোল্ড পিন্টার সম্পর্কে আমরা একটু দেখি যে হ্যারোল্ড পিন্টার আসলে 1930 সালের 10 অক্টোবরে ইংল্যান্ডে জন্মগ্রহণ করে। ঠিক আছে, ইংল্যান্ডের লন্ডনে জন্মগ্রহণ করে। তার পুরো নাম ছিল হ্যারল্ড পিন্টার এবং তিনি একজন বিশিষ্ট নাট্যকার ছিলেন। আমরা যদি একটু দেখি যে আসলে তার পরিবার ছিল ইহুদি ধর্ম বিশ্বাসী এবং আমরা দেখব যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অর্থাৎ লন্ডনে যে বোমা হামলা হয়েছিল সেই বোমা হামলার কিন্তু সে সম্পূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছিল এবং সেখান থেকে জীবনের যে বাস্তবতা সেই বাস্তবতা কিন্তু সে তুলে ধরেছিল। হ্যারল্ড পিন্টার সম্পর্কে আমরা যদি আরও দেখি যে সে মূলত যে নাটকগুলো লিখেছিল অর্থাৎ তার একটি বিখ্যাত নাটক ছিল, আমরা একটু দেখি যে সে মূলত দ্য বার্থডে পার্টি এই নাটকটা লিখেছিল 1957 সালে এবং এই নাটকটাতে সে মূলত অনেক সমালোচিত হয়েছিল। পরবর্তীতে আমরা দেখি এই নাটকটা অনেকটা জনপ্রিয়তা লাভ করে। ঠিক আছে, এছাড়াও তিনি আরও অনেক নাটক লিখেছিল। তো এটা আমাদের মূল আলোচনার বিষয় না। আজকে আমরা যেটা আলোচনা করব দ্য কেয়ারটেকার এবং এই দ্য কেয়ারটেকার এই নাটকটা লিখেছে হ্যারল্ড পিন্টার। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তাহলে চলেন এবার আমরা দ্য কেয়ারটেকার এই নাটকের যে কি ফ্যাক্ট রয়েছে সেই কি ফ্যাক্টগুলো সম্পর্কে একটু জেনে নিই। আচ্ছা, দ্য কেয়ারটেকার এটা মূলত হচ্ছে আমরা দেখি এটা ফুল টাইটেল দ্য কেয়ারটেকার এবং অরিজিনাল টাইটেলও দ্য কেয়ারটেকার এবং এটা লিখেছিল হ্যারল্ড পিন্টার। হ্যারল্ড পিন্টার 1930 সালে জন্মগ্রহণ করেছিল এবং 2008 সালে কিন্তু মারা যায়। আচ্ছা, হ্যারল্ড পিন্টারকে মূলত মাস্টার অফ প্রুস এবং হচ্ছে মডার্ন ব্রিটিশ ড্রামাটিস্ট কিন্তু তাকে বলা হয় এবং আমরা যদি দেখি যে হ্যারল্ড পিন্টার 2005 সালে সাহিত্যে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিল। ওকে, এবং এই যে আমাদের হচ্ছে যে দ্য কেয়ারটেকার এটা লেখা হয়েছিল রিটেন টাইম হচ্ছে 1959 সালে। কত সালে? 1959 সালে এবং এটা ফার্স্ট পারফর্ম করা হয়েছিল 27 এপ্রিল 1960 সালে এবং আমরা যদি দেখি যে এটাকে ফার্স্ট প্রকাশ করা হয়েছিল, ফার্স্ট পাবলিশ করা হয়েছিল 1960 সালে। এই হচ্ছে বিষয়। এখান থেকে আমরা আরো কিছু বিষয় দেখব। এটা যদি আমরা জেনার দেখি তাহলে এটা কমেডি অফ মিনস, আচ্ছা মিনেন্স এবং মডার্ন ট্র্যাজি কমেডিও কিন্তু এটাকে বলা যায় এবং অ্যাবসার্ড ড্রামা কিন্তু এটা। ওকে, আচ্ছা এরপরে যদি আমরা দেখি ফর্ম অর্থাৎ কোন ড্রামাটিক ফর্মে এই নাটকটা লেখা হয়েছে, সরি কয়টা ড্রামাটিক ফর্মে এটা, সরি এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে ফর্ম, এটাতে মূলত 3 অ্যাক্ট প্লে। ওকে, আচ্ছা এই হচ্ছে বিষয় এবং এইখানটাতে এই নাটকটাকে আমরা প্লে সেটিং দেখব। ওকে, এখানে আরো অনেক কিছু রয়েছে, সবগুলো আমাদের পড়তে হবে না। এখান থেকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সেটিংটা। তাহলে এটার সেটিং কি? টাইম সেটিং যদি আমরা দেখি যে পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার দ্য ব্রিটেন অর্থাৎ 1950 সালের পরের যে ঘটনাটা সেই ঘটনা কিন্তু এখানে দেখানো হয়েছে এবং এটার প্লেস সেটিং সেটা হচ্ছে স্ট্যাবি রুম ইন ওয়েস্ট লন্ডন অর্থাৎ ওয়েস্ট লন্ডনের একদম একটা ভাঙ্গাচোরা টাইপের একটা রুম। ঠিক আছে, যে রুম দিয়ে দেখা যাচ্ছে ছাদ থেকে পানি পড়ছে, পানির আটকানোর জন্য বালতি পেতে যাচ্ছে, আসবাবপত্র খুব একটা বেশি নাই, ভাঙ্গাচোরা কয়েকটা খাট, এই হচ্ছে বিষয়। এমন একটা রুম, ওয়েস্ট লন্ডনের এমন একটা রুম কিন্তু এখানে দেখানো হয়েছে। এরপরে রয়েছে কিনোট। কিনোটের মধ্যে রয়েছে সিটকাপ পেপার, তারপরে হচ্ছে কেয়ারটেকার, তারপরে দ্য শেড, তারপরে হচ্ছে বুদ্ধাস স্ট্যাটাস। এগুলো আমরা সামারি আলোচনার সময় অলরেডি জানতে পারবো, অটোমেটিক আমরা এগুলো জেনে যাব। ওকে, আচ্ছা এই হচ্ছে বিষয়। এবার আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ডটা দেখি, আসলে ব্যাকগ্রাউন্ড বলতে এখানে যেটা দেখানো হয়েছে হ্যারল্ড পিন্টার আর 1950-এর পরের যে ঘটনাটা সেই ঘটনা কিন্তু এখানে তুলে ধরেছে। আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মানুষদের অবস্থা একদম খারাপ হয়ে গেছিল, মানুষরা ভ্যাগ্রেন্ট হয়ে গেছিল, ভবঘুরে হয়ে গেছিল, মানুষরা জবলেস হয়ে গেছিল এবং মানুষদের মধ্যে যে সম্পর্ক, একজন আরেকজনের সাথে যে সম্পর্কটা, এই সম্পর্ক কিন্তু তেমন ভালো ছিল না। তাদের সম্পর্ক রিলেশনশিপটা কিন্তু ভালো ছিল না। মানুষ একাকিত্ব, মানে মানুষ এক কথায় যে একজন আরেকজনের সাথে মিশতে কিন্তু সেভাবে তারা ইন্টারেস্ট ছিল না। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মানুষরা কি হয়ে গেছিলো? ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলো, জবলেস হয়ে গেছিলো। তারপরে মানুষ হচ্ছে যে
কি বলবো, ভবঘুরে টাইপের হয়ে গেছিল। কর্ম না থাকলে মানুষের জীবনের আসলে ফ্রাস্ট্রেশন, তারপরে লনলিনেস, এগুলো কিন্তু চলে আসে। তো এই যে নাটক দ্য কেয়ারটেকার, এই নাটকটাতে হ্যারল্ড পিন্টার কিন্তু এই সকল বিষয় তুলে ধরেছে। এখানে কিন্তু খুব বেশি ক্যারেক্টার নাই। এখানে আমরা তিনটা ক্যারেক্টার দেখব, তিনটা ক্যারেক্টার। একটা হচ্ছে ডেভিড, আর একটা হচ্ছে অ্যাস্টন এবং মিক। অ্যাস্টন এবং মিক এরা দুই ভাই, এবং এই দুই ভাই একটা বাড়িতে থাকে, এবং ডেভিড যাকে দেখানো হচ্ছে ডেভিস, ডেভিড মূলত একজন ভবঘুরে, এবং সে মূলত তাকে, অ্যাস্টন তাকে তাদের বাড়িতে আশ্রয় প্রদান করবে। এই হচ্ছে বিষয়। একটা ছোট্ট নাটক এবং অনেক গুরুত্বপূর্ণ একটা নাটক হচ্ছে দ্য কেয়ারটেকার। আচ্ছা, এরপরে আমরা ক্যারেক্টার সম্পর্কে যদি একটু দেখি, বিস্তারিতভাবে যদি দেখি, যে ডেভিস একজন হচ্ছে যে বৃদ্ধ মানুষ, এবং সে একদম নাটকের শুরুতে দেখি যে অ্যাস্টন তাকে একটা ক্যাফেতে মানে মারামারি থেকে রক্ষা করে। অর্থাৎ ডেভিস কিন্তু একটু অ্যারোগেন্ট টাইপের একজন ব্যক্তি। সে একটা মূলত ক্যাফেতে কাজ করতো। ক্যাফের মালিক বা অন্য একটা কর্মচারী তাকে যখন বলে যে ময়লার বালতিটা তুমি বাহিরে ফেলে আসো, তখন কিন্তু তার সাথে গ্যাঞ্জাম লাগায়, মারামারি লাগায়, বলে যে আমি তো এই কাজের জন্য এটা ওখান থেকে ফেলাবো, এর জন্য না, আমার কাজ হচ্ছে কেয়ারটেকার, বা দ্যাট মিনস আমি হচ্ছে শুধু পরিষ্কার করব, এই বলে তাদের সাথে কিন্তু গ্যাঞ্জাম লাগায়। এক পর্যায়ে একটা মারামারি উপক্রম হয়ে যায়। সেখান থেকে অ্যাস্টন কিন্তু ডেভিসকে রক্ষা করে, এবং ডেভিসকে পরবর্তীতে দেখবো যে পরের দিনে ডেভিসকে কিন্তু তার বাড়িতে আশ্রয় প্রদান করবে। বাট এই যে এই ডেভিসের মধ্যে বেশ কিছু তার ক্যারেক্টারিস্টিক্স ফিচার রয়েছে। সে মূলত একজন ভবঘুরে, এবং তার আত্মপরিচয় বা তার রিয়েল পরিচয় সে কিন্তু অপরের কাছে লুকায়, এবং সে সবসময় একটা অজুহাত দেয় যে সে সিটকাপে যাবে, তার আসল আইডেন্টিটি পরিচয় সে সেখান থেকে এনে দেখাবে, বাট সে কিন্তু করে না। এবং এই ডেভিসের মধ্যে আরও একটা বিষয় রয়েছে, সে এটা হচ্ছে প্রধান বিষয়, সে মূলত তার নিজের ভুলগুলো অন্যর কাঁধে চাপাতে ভালোবাসে। এই হচ্ছে আমাদের ডেভিস। পরবর্তী ক্যারেক্টার যদি আমরা দেখি, পরবর্তী হচ্ছে আমাদের অ্যাস্টন। এখানে কিন্তু খুবই অল্প পরিমাণে ক্যারেক্টার রয়েছে। আমি আপনাদেরকে প্রথমে বলেছি মডার্ন ড্রামাতে কিন্তু খুব বেশি ক্যারেক্টার থাকে না। মডার্ন ড্রামার আপনাদের যে 4টা ড্রামা রয়েছে, দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, তারপরে হচ্ছে লুক ব্যাক ইন অ্যাঙ্গার, ওয়েটিং ফর গোডো, এই 3টে ড্রামার উপরে আমার লেকচার রয়েছে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে, আপনারা পেয়ে যাবেন। যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন, এবং আমাদের যে ভিডিওগুলো, লেকচারগুলো, এগুলো আপনারা অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। ওকে, আচ্ছা, এরপরের ক্যারেক্টার কি? পরের ক্যারেক্টার হচ্ছে অ্যাস্টন। তাহলে অ্যাস্টন হচ্ছে এই যে মিক এবং অ্যাস্টন মূলত বড় ভাই, এবং মিক হচ্ছে ছোট ভাই। অ্যাস্টন আসলে নীরব বা শান্ত প্রকৃতির একজন মানুষ। সে কম কথা বলে, এবং এই কম কথা বলার পিছনে কিন্তু অনেক কারণ রয়েছে। যখন অ্যাস্টন একদম ছোট ছিল, তখন তাকে তার মা একটা আশ্রমে নিয়ে যায়, এবং আশ্রমে তার মূলত ট্রিটমেন্টের জন্য নিয়ে যায়, এবং তাকে জোরে, অর্থাৎ তার মায়ের অনুমতি নিয়ে সেখানে তাকে হচ্ছে ইলেকট্রিক শর্ট দেওয়া হয়েছিল। ইলেকট্রিক শর্ট দেওয়ার কারণে সে কিন্তু স্লো হয়ে যায়, এবং সে কিন্তু অন্য কারোর সাথে কথা বলতে পছন্দ করে না, এবং সে খুবই শান্ত প্রকৃতির একজন মানুষ। এই হচ্ছে অ্যাস্টন। তো অ্যাস্টনের মধ্যে আমরা দেখতে পাই যে তার মধ্যে কিন্তু দয়া রয়েছে। সে মূলত দয়া দেখিয়ে ডেভিসকে কি করেছিল, ডেভিসকে আশ্রয় প্রদান করেছিল। ঠিক আছে, এরপরের যে ক্যারেক্টার আমরা যদি একটু দেখি, পরের ক্যারেক্টার হচ্ছে মিক। তো মিক হচ্ছে ছোট ভাই, অ্যাস্টনের ছোট ভাই হচ্ছে মিক। সাধারণত আমরা যদি একটু দেখি যে মিক আসলে অ্যাস্টনের থেকে উল্টো, সে খুবই চঞ্চল, আক্রমণাত্মক, এবং সে ক্ষমতা দেখাতে চায়। আমরা দেখি যখন ডেভিসকে অ্যাস্টন তার বাড়িতে আশ্রয় দেয়, তখন কিন্তু মিক কিন্তু তার উপরে আক্রমণ করে বসে, এবং তার কিন্তু ক্ষমতার যে দাপটটা সেটা কিন্তু খাটাতে থাকে। এই হচ্ছে বিষয়। তাহলে একদম ছোট একটা নাটক, এখান থেকে আমরা 3টা ক্যারেক্টার কিন্তু দেখতে পেলাম। এবার চলে আসি, আমরা একদম সামারিতে চলে আসি। ঠিক আছে, তো এবার আমরা সামারি আলোচনা করব এখানটাতে, সামারি অ্যানালাইসিস। তো একটা পর্যায়ে আমরা যদি সামারিটা একটু গল্প আকারে আলোচনা করি, তাহলে আপনাদের পক্ষে বেশি সুবিধা হবে, এবং আমার পক্ষেও বেশি সুবিধা হবে। আমি একদম ছোট্ট একটা ড্রামা আমি সুন্দরভাবে গল্প আকারে আপনাদের সামনে তুলে ধরছি। এই যে নাটক, এই নাটকটা শুরু হচ্ছে যে ওয়েস্ট ইংল্যান্ডের, অর্থাৎ ইংল্যান্ডের একটা রুমে, যেখানে মূলত মিক এবং অ্যাস্টন থাকে, এবং তাদের ঘরটা একদম ভাঙাচোরা, ছাদ দিয়ে পানি পড়ছে, ছাদ থেকে যে পানিগুলো পড়ছে সেখানে দেখা যাচ্ছে একটা বালতি রাখা আছে, বালতিতে পানি জমে আছে, এবং ঘরে কিন্তু খুব বেশি পরিমাণে আসবাবপত্র নাই। একটা ভাঙা খাট, যেখানে হচ্ছে মিক থাকে, অ্যাস্টন থাকে, এবং এখানে আরও বেশ কিছু ময়লা, নোংরা, ছিঁড়া কিন্তু আসবাবপত্র রয়েছে। এবং সেখানে আরও একটা ইন্টারেস্টিং বিষয়, সেখানে একটা বুদ্ধা মূর্তি রয়েছে। এই বুদ্ধা মূর্তি কিন্তু সেখানে সেই রুমটাতে রয়েছে। তো এই রুমটা, নাটকের শুরুতে আমরা দেখি যে মিক সেই রুমে একা একা বসে আছে, এবং হঠাৎ করে যখন সে একটা শব্দ শুনতে পায়, সে দৌড়ে কিন্তু বাহিরে দেখে, এবং দেখে যে অ্যাস্টন, মিকের ভাই অ্যাস্টন, সে একটা বৃদ্ধা লোক
লোককে নিয়ে ঘরে প্রবেশ করছে। আমরা এখানে মিকের ক্যারেক্টারের মধ্যে আরো একটা বিষয় দেখতে পাবো যে মিক মূলত কি করে যে তার হচ্ছে যে সে লুকিয়ে সবকিছু শুনতে কিন্তু বেশি পছন্দ করে। তারপরে আমরা এখানে দেখছি যে অ্যাস্টন একটা বৃদ্ধ লোককে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করছে, আর এই বৃদ্ধ লোক আর কেউ না, সে হচ্ছে মূলত ডেভিস। তো এই যে বৃদ্ধা লোককে নিয়ে সে যে প্রবেশ করলো ডেভিস, তো এই ডেভিসকে সে কোথায় পেল? আগের দিনে একটা ক্যাফেতে অ্যাস্টন গিয়েছিল এবং সেখানে দেখে যে এই ডেভিস একজনের সাথে দেখবেন সেখানে সে গ্যাঞ্জাম করছে, ঝগড়া করছে, এবং সেই ক্যাফের মালিক তাকে বালতি ভর্তি ময়লা যখন ফেলে দিয়ে আসতে বলছে সে কিন্তু রাজি হয়নি, বরঞ্চ সে আরও তাদের সাথে চোটপাট দেখিয়ে বলছে যে আমার কাজ এটা না। এরপরে দেখি তাদের মধ্যে একটা গ্যাঞ্জাম হয় এবং সেখান থেকে তাকে বের করে দিয়েছে। তো পরের দিনে অ্যাস্টন কিন্তু তাকে আশ্রয় দিয়েছে, অর্থাৎ আশ্রয় দিয়ে তার বাড়িতে নিয়ে এসেছে। এখানে দেখছি যে অ্যাস্টন একটু কাইন্ড হার্টেড ব্যক্তি, তার মধ্যে কিন্তু দয়া রয়েছে, যার কারণে সে ডেভিসকে নিয়ে তার বাড়িতে আশ্রয় প্রদান করলো। তো যখন বাড়িতে নিয়ে আসলো, তখন নিয়ে আসার পরে ডেভিস কি করলো? ডেভিস কিন্তু তার মধ্যে যে গুণাবলীগুলো সেগুলো দেখাতে শুরু করলো, অর্থাৎ সে কিন্তু অভিযোগ দেয়, সব সময় অভিযোগ দেয়, এবং সে অভিযোগ দিচ্ছে যে এমন একটা বাড়িতে থাকা যায়, ভাঙ্গা চকি, তারপরে এখানে ময়লা, ওখানে পানি বালতি ভরা পানি পড়ে আছে। তো এই পরিবেশে থাকা যায়, বাইরে থেকে খালি কথাবার্তা শোনা যাচ্ছে, ব্ল্যাকদের কথাবার্তা শোনা যাচ্ছে। তো এই যে অভিযোগগুলো, অলরেডি কিন্তু অভিযোগগুলো মানে অ্যাস্টনকে দেওয়া শুরু করেছে। অ্যাস্টন নীরব, অ্যাস্টন তো আসলে কম কথা বলতে পছন্দ করে। সে কিন্তু চুপচাপ সব কিছু শুনছে, শোনার পরে তাকে কিছুই কিন্তু সেভাবে বলছে না, বাট তাকে হচ্ছে যে সেখানে যে আশ্রয় দিয়েছে সেটা বলছে যে তুমি এখানে থাকো, সমস্যা নেই, অ্যাডজাস্ট করে থাকো, এগুলো কিন্তু তাকে বলছে। আচ্ছা, এইভাবে গেল। তো আমরা কিছুক্ষণ পরেই যেটা দেখতে পাই যে সে যখন হচ্ছে যে অ্যাস্টন একটা কাজে সে বাহিরে গিয়েছে, অর্থাৎ অ্যাস্টন যখন বাইরে গেছে তখন ডেভিস কি করেছে জানেন? সে তো তাকে তো ঘরের মধ্যে রাখলো, অ্যাস্টনের ঘরের মধ্যে রাখলো। তো তখন সে তাড়াহুড়া করে সে হচ্ছে যে এই যে সে রুমের যে টেবিলগুলো ছিল বা ড্রয়ারগুলো ছিল সব কিছু, বিছানা টিছানা সব কিছু কিন্তু হাতাতে শুরু করেছে, অর্থাৎ সে মনে হচ্ছে কোনো কিছু খোঁজা শুরু করেছে। তো সেই সময়টাতে মিক চলে আসে। মিক এসে দেখে যে একজন ব্যক্তি সে কি করছে, ঘরের সকল আসবাবপত্র হাতাহাতি করছে এবং কি যেন খোঁজার চেষ্টা করছে। তখন কিন্তু মিক তাকে আক্রমণ করে বসে, এবং আক্রমণ করে তাকে কিন্তু মেঝেতে একদম শুইয়ে ফেলে, এবং ফেলে বলে যে তুমি কে, তুমি এখানে কেন, কি করছো, তোমার নাম কি, এগুলো বিভিন্নভাবে প্রশ্ন করতে শুরু করে এবং তাকে কিন্তু মারধর শুরু করে। একটা পর্যায়ে আমরা দেখছি যে এখানে মিক কিন্তু আগে দেখে যে আসলে অ্যাস্টন কিন্তু তাকে এনেছে। তো ডেভিস বলে যে অ্যাস্টন আমাকে এখানে নিয়ে এসেছে, কিন্তু তারপরেও কিন্তু মিক কিন্তু তাকে বারবার বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে। কোনো সময় হচ্ছে তাকে জোরে আঘাত করে ভয় দেখাচ্ছে, কোনো সময় কোনো কিছু দিয়ে ভয় দেখাচ্ছে, এইভাবে তারপরে আবার আর একটু শান্তভাবে তার সাথে কথা বলছে। এইভাবে কিন্তু বেশ সময়টা কেটে যায়, অর্থাৎ মিক কিন্তু তাকে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু তাকে ভয় দেখাতে শুরু করে। এরপরে আমরা দেখি যে সেখানে কিন্তু অ্যাস্টন চলে আসে, এবং অ্যাস্টন আসার পরে অ্যাস্টন কিন্তু খালি হাতে আসে না, অ্যাস্টন মূলত ডেভিসের ব্যাগটা নিয়ে আসে, অর্থাৎ ডেভিস ক্যাফেতে যে ব্যাগটা ফেলে এসেছিল সেই ব্যাগ কিন্তু কি করে অ্যাস্টন নিয়ে আসে। অ্যাস্টন নিয়ে আসার পরে মিক কিন্তু দৌড়ে গিয়ে হচ্ছে সেই ব্যাগটা কেড়ে নেয়, এবং ডেভিস কিন্তু সেই ব্যাগ নেয়, ব্যাগ নিয়ে হাতাতে শুরু করে কিন্তু আবার সে অভিযোগ দিতে শুরু করছে, না এই ব্যাগ আমার না, জামা কাপড় মিলছে না। এবং এখানটাতে আমরা আরও একটু দেখতে পাই মিক যখন ডেভিসকে আঘাত করছিল এবং বলছিল যে তোমার নাম কি, তখন কিন্তু হচ্ছে যে ডেভিস বলছিল যে তার নাম হচ্ছে যে জন জেনকিন, বা তাকে হচ্ছে যে ম্যাক ডেভিস নামেও, তার নাম ম্যাক ডেভিস, এভাবে বিভিন্ন নাম কিন্তু প্রকাশ করছিল। এর থেকে আমরা যেটা দেখতে পাই যে আসলে ডেভিস কিন্তু তার আসল পরিচয় লুকাচ্ছে, এবং আসল পরিচয় লুকিয়ে সে বারবার বিভিন্ন নামে কিন্তু পরিচয় দিচ্ছে, এই হচ্ছে বিষয়। তাহলে এখানটাতে আমরা এখন দেখলাম যে অ্যাস্টন ডেভিসের ব্যাগটা আনলো, ব্যাগ আনার পরে তারা ব্যাগ নিয়ে কাড়াকাড়ি শুরু করেছে, অর্থাৎ ব্যাগ এমন হচ্ছে যে একবার কেটে নিচ্ছে, ওর কাছ থেকে আবার ডেভিস কেটে নিচ্ছে, ডেভিসের কাছ থেকে আবার অ্যাস্টন কেটে নিচ্ছে, অ্যাস্টনের কাছ থেকে আবার মিক কেটে নিচ্ছে, এভাবে কিন্তু 3 হাত বদল হচ্ছে ব্যাগটা, একটা হাস্যকর বিষয়। তো এভাবে আমরা একটা পর্যায়ে গিয়ে দেখি যে অ্যাস্টন কি করে, ডেভিসের কাছে তার ব্যাগটা ফিরিয়ে দেয়, বাট ডেভিস ব্যাগটা নেওয়ার পরে সবকিছু চেক করে বলে যে এই ব্যাগ আমার না, অভিযোগ দিতে শুরু করে দিয়েছে অটোমেটিক। আচ্ছা, এভাবে আমরা দেখি যে প্রথম একটা শেষ হলো। এখানে মূলত 3টে অ্যাক্টের আলোচনা আছে। দ্বিতীয় একটা শুরু হচ্ছে যে ডেভিস এবং মিকের যে সে মারামারি নিয়ে, অর্থাৎ এখানে মিক তাকে ডেভিসকে ভয় দেখাচ্ছে, ভ্যাকুম ক্লিনার দিয়ে ভয় দেখাচ্ছে, জোরে শব্দ করে ভ্যাকুম ক্লিনার দিয়ে তাকে কিন্তু ভয় দেখাচ্ছে। সে কিন্তু একদম ডেভিস কিন্তু একদম জড়সড় হয়ে গেছে, এবং জড়সড় হয়ে আত্মরক্ষার জন্য চাকু বের করেছে, যে হচ্ছে যে সে চাকু দিয়ে আত্মরক্ষা করবে। পরবর্তীতে সে দেখে যে আসলে মিক কী করছে, ভ্যাকুম ক্লিনার দিয়ে মেঝে পরিষ্কার করছে। এভাবে কিন্তু বিভিন্নভাবে ডেভিসকে ভয়
দেখায় এবং একটা পর্যায়ে গিয়ে মিক বলে যে আসলে সে তার এই বাড়িটাকে সাজাতে চায় এবং সেই বাড়ি সাজানোর জন্য একজন কেয়ারটেকার খুঁজছে এবং সে বলে, মিক বলে ডেভিসকে যে আমার একটাই চিন্তা আমার ভাইকে নিয়ে, অ্যাস্টনকে নিয়ে। আসলে অ্যাস্টন এগুলো পছন্দ করে না, এই যে বাড়ি টাড়ি যে এলোমেলো রয়েছে, এলোমেলোভাবে থাকা অ্যাস্টন আসলে পছন্দ করে না। এবং এটা আমরা একটা পর্যায়ে গিয়ে দেখি যে তাদের মধ্যে একটু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়, আবার পরবর্তীতে পরক্ষণই দেখি আবার মিক আর ডেভিসকে কিন্তু ভয় দেখাতে শুরু করছে, মারতে শুরু করেছে। এইভাবে কিন্তু আমরা দেখি যে মিক কিন্তু তার ক্ষমতার যে অপব্যবহার বা ক্ষমতার দাপট খাটানোর কিন্তু ডেভিসের উপরে ট্রাই করছে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি যে অ্যাস্টন এবং মিক তারা হচ্ছে যে গল্প করছে। অ্যাস্টন তার স্বপ্নের কথা বলছে, অর্থাৎ তার সাথে ছোটকালে কি ঘটেছিল সেই কথাটা ডেভিসের সাথে শেয়ার করছে। অ্যাস্টন বলছে যে আমি যখন একদম ছোট ছিলাম তখন আমাকে একটা আশ্রমে নিয়ে যাওয়া হয়েছিল, আমার মায়ের অনুমতি নিয়ে আমাকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল এবং এই ইলেকট্রিক শকটের কারণে আমার ব্রেনটা অনেকটা স্লো হয়ে গেছে এবং আমি কানেও কিন্তু অনেকটা সেভাবে শুনতে পাই না এবং এই ইলেকট্রিক শকটা কিন্তু অসহনীয় যন্ত্রণার ছিল, যার কারণে আমি কিন্তু একদম শান্ত হয়ে গেছি সেখান থেকে এবং আমার যে আমি কিন্তু খুব বেশি কথাবার্তা বলি না, এইভাবে কিন্তু বলে। এবং অ্যাস্টন এখানে আরও বলে, ডেভিসকে বলে যে আমি একটা শেড বানাতে চাই এবং এই শেডটা আমার বাড়ির পিছনে যে বাগানটা রয়েছে সেই বাগানে বানাবো এবং সেখানে আমি আমার যে হাতের কাজ বা আমি যে কাজটা জানি সেই কাজ এখানে আমি করব এবং এইটার মাধ্যমে আমার যে আত্মপরিচয় সে আত্মপরিচয়টা কিন্তু পাবো এখানটাতে। এইভাবে কিন্তু অ্যাস্টন তার সকল মনের কষ্ট বা মনের ইচ্ছাগুলো কিন্তু ডেভিসের কাছে প্রকাশ করছিল। আচ্ছা, এইভাবে গেল একটা বিষয়। পরবর্তীতে আমরা দেখি যে এই যে মিকের যে একটা স্বপ্ন, তারা যে বাড়িটাতে থাকে সেই বাড়ির একজন কেয়ারটেকার দরকার। তো তার কারণে মিক বলে ডেভিসকে বলে যে ডেভিস তুমি কেয়ারটেকারের কাজ করো। তো প্রথমে ডেভিস কাজ করতে চায় না, পরবর্তীতে কিন্তু সে কাজ করতে চায়, যে সে কাজ করবে। বাট এখানে আমরা দেখি যে তাকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে সে কিন্তু তার দায়িত্ব সেভাবে পালন করছে না। কেয়ারটেকারের কাজ, সে সিঁড়ি পরিষ্কার করবে, তারপরে গেটের ওখানে দাঁড়িয়ে থাকবে, গেটের যে বেল রয়েছে সেটা বাজাবে, এই সব কিছু কিন্তু কেয়ারটেকার করবে। বাট সে কোনোটাই করে না, সে নামে মাত্র কেয়ারটেকার হয়েছে। বাট এই যে একটা পর্যায়ে গেল, একটা পর্যায়ে ডেভিস চাইলো যে সে তার আধিপত্য এই বাড়িতে বিস্তার করবে। আধিপত্য বিস্তার করার অর্থ হচ্ছে সে এই বাড়িতে অনেক দিন যাবত থাকবে এবং সে সিদ্ধান্ত নিল এই যে দুই ভাই মিক এবং অ্যাস্টন, এদের মধ্যে একটা গ্যাঞ্জাম বাঁধাবে। যার কারণে তার মধ্যে একটা গুণ ছিল, সেই গুণ হচ্ছে যে সে নিজের দোষ অপরের দিকে চাপাতে কিন্তু ভালোবাসতো। ঠিক আছে, তো এইখানটাতে আমরা দেখি যে এই যে সে একটা কেয়ারটেকারের সুযোগ পেল, কেয়ারটেকারের সুযোগ পাওয়ার পরে সে কি করছে, অ্যাস্টনের বিরুদ্ধে মিকের কাছে গিয়ে অনেক কথা বলছে যে অ্যাস্টন আমাকে এটা দেয় না, অ্যাস্টন আমার সাথে ভালোভাবে কথা বলে না, আমার কাজ করতে কী কী লাগবে এই সব কিছু কিন্তু অ্যাস্টন আমাকে দিচ্ছে না। দ্যাট মিনস আমরা দেখছি যে দুই ভাইয়ের মধ্যে একটা দ্বন্দ্ব বাঁধানোর জন্য কিন্তু ডেভিস চেষ্টা করছে। ঠিক আছে, আবার অ্যাস্টনের কাছে গিয়ে আবার কিন্তু মিকের নামে সে বিভিন্নভাবে দুর্নাম করছে। একটা পর্যায়ে এভাবে কিন্তু বেশ কিছুদিন চলছে এবং ডেভিড চাচ্ছে যে এই বাড়িতে সে একটা আধিপত্য বিস্তার করবে। ঠিক আছে, আচ্ছা, আমরা পরবর্তীতে দেখি যে মিক এবং ডেভিস তারা বসে আছে আর ডেভিস বলছে যে মিককে বলছে যে অ্যাস্টনকে সারাই লাও আমরা হচ্ছে যে এই বাড়িতে থাকি এবং আমরা দুজন মিলে এই বাড়িটাকে একটা পেন্ট হাউসে পরিণত করি। তো এবং যেহেতু অ্যাস্টন কোনো কাজই করে না, সে হচ্ছে যে তাকে তার ছোটোকালের যে বিষয়টা এই কারণে সে একদম স্লো হয়ে গেছে, সে কোনো কাজ করতে পারে না, আমাকে কোনো কাজে সাহায্য করে না। তো অ্যাস্টনকে বাদ দিয়ে চলো আমরা হচ্ছে যে কী করি, মানে ডেভিস বলছে মিককে যে আমরা দুজন মিলে এই বাড়িটাকে একটা পেন্ট হাউস বানাই। তখন হচ্ছে যে মিকের মনের মধ্যে, মাথার মধ্যে একটা স্বপ্ন জাগলো। সেই স্বপ্নটা হচ্ছে মিক তখন কল্পনা করতে থাকলো যে হ্যাঁ, এটা তো করলে হয়, এই যে আমার যে বাড়িটা, এই বাড়িটা, অ্যাপার্টমেন্টটা, এই ফ্ল্যাটটাকে আমি এমনভাবে সাজাবো, একটা পেন্ট হাউস যেন মনে হবে একটা প্রাসাদ। এই ফ্ল্যাট, সেটা তো ফ্ল্যাট না, সেটা মনে হবে একটা রাজপ্রাসাদ, এমনভাবে আমি এটাকে সাজাবো। তো তার কারণে আমার পুরো বাড়িটাকে পেন্ট করতে হবে, তারপরে আমার যে জিনিস, আমার যে বাড়ির যে আসবাবপত্র সেগুলো সাজাতে হবে, রান্নাঘরটা ঠিকঠাক করতে হবে, সব কিছু করতে হবে। তো সব কিছুর জন্য তো আমার একজন কেয়ারটেকার লাগবে যে পুরো দায়িত্বর সাথে এই বাড়িটাকে একটা পেন্ট হাউসে পরিণত করে দেবে। তো তাৎক্ষণিক ডেভিস বলে হ্যাঁ, আমি তো আছি, আমি পারবো এই কাজ, আমার অনেক অভিজ্ঞতা রয়েছে, আমি এই কাজ করতে পারবো। তো বলে যে মিক বলছে যে না, এটা তো হবে না, তুমি যদি এই কাজটা করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, রেফারেন্স দিতে হবে, তোমার যে এই কাজের মানে কাজের অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা আমাকে দেখাতে হবে। তুমি যদি দেখাতে পারো তাহলে আমি কি করব, তোমাকে এই কেয়ারটেকারের দায়িত্বটা দেবো এবং আমার এই পুরো বাড়িটা আমি পেন্ট হাউসে পরিণত করব।
এটার পরে তখন ডেভিস বলে, না আমি তো পারবো, আমি যখন সিট কাপে যাব, সিট কাপে যাওয়ার সিট কাপ থেকে আমি আমার সমস্ত যে ডকুমেন্ট রয়েছে, পেপারস রয়েছে, সেই পেপারসগুলো আমি নিয়ে আসবো, নিয়ে এসে তোমাকে দেখাবো যে দেখো আমার কাজের অভিজ্ঞতা কতটুকু, আমি এর আগে যে এই কাজ করেছি এটা কিন্তু সব প্রমাণ তুমি এখান থেকে সেই কাগজে পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। তো মিক এখানে তাকে সিদ্ধান্ত দেয় যে সে কেয়ারটেকারের দায়িত্বটা পাবে বা তাকে কেয়ারটেকারের দায়িত্ব দেয়। বাট এখানে আসল বিষয় হচ্ছে সে যে সিট কাপে যাবে, সিট কাপে যাওয়ার জন্য সে মানে বাহানা বানাতে শুরু করে। আজকে বলছে আবহাওয়া খারাপ, ওয়েদার খারাপ, যাওয়া যাবে না। আর পরের দিন বলছে যে না আমার জুতা ছিঁড়ে গেছে, আমি যেতে পারবো না কোনোভাবে। তো অ্যাস্টন কি করে, অ্যাস্টন তাকে একটা নতুন জুতা এনে দেয়। সে বলে যে না জুতাটা আমার পায়ে হচ্ছে না, পরতে পারছি না, বা এই জুতার হচ্ছে ফিতা আসছে না। তো এইভাবে বিভিন্নভাবে সে কিন্তু দিনের পর দিন বাহানা বানাতে শুরু করে এবং বাহানা বানাচ্ছে এবং সিট কাপে কিন্তু সে আসলে যাচ্ছে না, তার আইডেন্টিটি কিন্তু সে সবার সামনে প্রকাশ করছে না। ঠিক আছে, এভাবে কিন্তু বেশ কিছুদিন কেটে যাচ্ছে। পরবর্তীতে আমরা দেখি যে থার্ড অ্যাক্ট মূলত শুরু হচ্ছে 2 সপ্তাহ পরে। এই যে তাদের যে কাজ, এই কাজের 2 সপ্তাহ পরে মূলত আবার পুনরায় ঘটনা শুরু হচ্ছে, যেখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে মিক এবং মিক এবং ডেভিস এরা দুজন গল্প করছে এবং তাদের যে বাড়ির কাজকর্ম এই বিষয় নিয়ে কিন্তু তারা আলোচনা করছে। এবং এখানে ডেভিস কিন্তু অ্যাস্টনের বিরুদ্ধে বিভিন্নভাবে অভিযোগ দিচ্ছে যেন অ্যাস্টন কোনো কিছুতে, কোনো কাজে, এই যে ছাদটা ফেটে গেছে, ছাদে যে পানি পড়ছে, এটার জন্য যে যোগানটা লাগবে সেই যোগান অ্যাস্টন ডেভিসকে দিচ্ছে না, এমন টাইপের কিন্তু অভিযোগ দিচ্ছে। তো এইখানটাতে মিক কিন্তু উপলব্ধি করতে পারে যে আসলে ডেভিস যেগুলো বলছে সেগুলো কোনোটাই সত্য না। এই ডেভিস সে মূলত বাহানা বানাচ্ছে সিট কাপে যাওয়ার, তার কোনো এক্সপিরিয়েন্স নাই, সে কিন্তু তাকে ধরে বসেছে। এর পরবর্তীতে আমরা যেটা দেখি, সে যে ধরে বসলো, ধরে বসে সে বললো যে না তোমাকে আর এই কেয়ারটেকারের কাজে রাখা যাবে না। পরবর্তীতে আমরা দেখি যে অ্যাস্টনও কিন্তু ডেভিসের পরে খুবই বিরক্ত বোধ করছে। প্রথম দিন থেকে শুরু করে ডেভিস কিন্তু রাতের বেলায় অনেকটা স্নটিং করে, নাক ডাকানো, আমরা যেটাকে বলি ঘুমিয়ে পড়ি, অনেক শব্দ করে করে নাক ডাকে, ঠিক আছে, যেটাকে স্নটিং বলা হয়। তো এটা করে, যার কারণে তাদের ঘুম পাড়া অনেকটা অসুবিধা হয়ে যায়। মনে হচ্ছে যেন এমনিতে মিক বা অ্যাস্টনের বাড়িটা সেটা হচ্ছে যে এমনি তো ভাঙ্গা একটা অ্যাপার্টমেন্ট, তো এমন জোরে নাক ডাকায় যেন মনে হচ্ছে পুরো ওয়াল যেন কাঁপতেছে, ঝনঝন করে বাজছে। তো এবং যখন ডেভিসকে বলা যায় যে ডেভিস তুমি রাতের বেলা অনেক শব্দ করো, তখন ডেভিস বলে না আমি তো এই টাইপের কোনো শব্দ করি না, হয়তো এটা যে ব্ল্যাক ইন্ডিয়ান যারা রয়েছে পাশে তারা হয়তো এই শব্দটা করে, তোমরা হয়তো সেখান থেকে শুনতে পাও, তোমরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছ। এইভাবে কিন্তু সে এড়িয়ে যায়। বাট একটা পর্যায়ে এসে, লাস্ট পর্যায়ে কিন্তু অ্যাস্টন কোনোভাবেই তার কোনো অভিযোগ শোনে না এবং সে অভিযোগ না শোনার পরে তাকে বলে যে তুমি তোমার কাপড় চোপড় গোছাও, তুমি এখানে আর থাকতে পারবে না, এই বাড়িটা আমার এবং হচ্ছে যে মিকের, শুধু আমি এবং মিক থাকবো, এই যে আমার বিছানাটা দেখছো এই বিছানায় আমি একাই থাকবো, তোমাকে এখানে রাখা যাবে না। বাট এখানে কিন্তু ডেভিস যেতে চাচ্ছিল না। বাট এখানে আমরা দেখি যে অ্যাস্টন সে কিন্তু তার কথায় একদম বদ্ধপরিকল্প। সে বলে যে না তুমি এখানে আর থাকতে পারবে না, তোমার যে রাতের যে শব্দটা এটা অনেকটা বিরক্তপূর্ণ এবং আমি থাকতে পারি না, এবং তোমার যে অভিযোগগুলো সেটাও অনেকটা অ্যাকসেপ্টেবল না। পরবর্তীতে আমরা দেখি যে হচ্ছে ডেভিস কিন্তু বাধ্য হয়ে সেখান থেকে চলে যায় এবং সে তার আর ব্যাগ গোছাচ্ছে এবং ব্যাগটা কিন্তু আমরা দেখি যে অ্যাস্টন দরজার পাশে রেখে দিয়েছে এবং ডেভিস সেখান থেকে চলে যায়। সেখান থেকে চলে মিকের কাছে যায়। সে মনে করে যে মিক হয়তো তাকে সাহায্য করবে। মিকের কাছে যাওয়ার পরে বলে যে তুমি আমাকে সাহায্য করে, আমার সাথে তো অ্যাস্টন এমন করছে, অ্যাস্টন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে। তো মিক বলে যে না এটা তো ঠিক আছে, অ্যাস্টন যেটা করছে সেটা ঠিক আছে, কারণ তো তুমি তো কেয়ারটেকারের যে জবটা নিয়েছো সেই জবে তো তুমি তো পারফেক্ট না, তুমি তো তোমার কোনো রেফারেন্স আমাকে দিতে পারোনি এবং তুমি আজ পর্যন্ত যতগুলো করছো সবগুলোই তুমি অভিযোগ বানাইছো, আসলে তুমি এই কাজের জন্য উপযুক্ত না, আমি তোমাকে কেয়ারটেকারের কাছ থেকেও কিন্তু বরখাস্ত করলাম এবং তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। তো ডেভিস যখন অ্যাস্টন এবং মিকের কাছ থেকে হচ্ছে যে মানে কি বলবো রিজেক্ট হলো, তখন সে মনে করলো যে হয়তো এখানে যদি আমি রিকোয়েস্ট করি তাহলে আমার এই রিকোয়েস্টটা তারা হয়তো রাখবে, ঠিক আছে। এবং সে বলে একদম মিককে রিকোয়েস্ট করে যে একটু জায়গা আমাকে দাও। অ্যাস্টনকে বলে যে আমি তোমার যে বিছানা সেই বিছানার পাশে আমি একটা বিছানা আলাদা করব, আলাদা করেও থাকবো, আমাকে তোমরা একটু থাকতে দাও, আমি কোথায় গিয়ে থাকবো, আমার তো কোথাও থাকার জায়গা নেই। বাট এখানে আমরা দেখি যে অ্যাস্টন সে কিন্তু অন্যদিক জানালার দিকে মুখ করে তাকিয়ে আছে, তার দিকে কিন্তু আর মুখ ফেরাচ্ছে না এবং মিকও কিন্তু তাকে সম্পূর্ণ রিজেক্ট করে দিয়েছে। এবং এই যে ডেভিস শেষমেশ সে একদম এখান থেকে চলে যায় এবং একাকী হওয়ার মাধ্যম দিয়ে কিন্তু দ্য কেয়ারটেকার এই নাটকটা শেষ হয়। তো এই হচ্ছে আজকের আলোচনা। আশা করি
আপনারা বুঝতে পেরেছেন। এখান থেকে আমরা আরো বেশ কিছু থিম দেখতে পাই। চলেন আমরা একটু থিম নিয়ে আলোচনা করি, যেটা না আলোচনা করলেই না। তাহলে এইভাবে কিন্তু এই নাটকটা শেষ হলো, ঠিক না? আচ্ছা, এখান থেকে আমরা জাস্ট কয়েকটা থিম নিয়ে আলোচনা করব। থিমগুলো এর জন্য আলোচনা করব যে থিম অনেকটা ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, এখানে খুব বেশি থিম দেখানো হয়নি, এই তো পেয়েছি থিম। ওকে, ভিডিও অনেক বড় হয়ে যাবে, আমি থিমগুলো সংক্ষেপে আলোচনা করব। আচ্ছা, এখানে ফার্স্ট অফ অল আমরা যে থিম দেখতে পাবো আইসোলেশন এন্ড লনলিনেস। আইসোলেশন এবং লনলিনেস কিন্তু মডার্ন মানুষদের, মডার্ন পিপুলদের মধ্যে ছিল। যুদ্ধের পরবর্তী সময়ে মানুষ যুদ্ধে অনেকে আহত হয়েছিল এবং অনেকেই পরিবার বিচ্ছিন্ন হয়েছিল। আমরা এখানে যে তিনটা ক্যারেক্টার দেখছি, কোনো ক্যারেক্টারের কিন্তু কোনো পরিবার নাই, ফ্যামিলি নাই, দ্যাট মিনস ওয়াইফ নাই। সো মানুষদের মধ্যে আইসোলেশন এবং লনলিনেসটা খুবই খুবই পরিমাণে ছিল। এরপরে কি আইডেন্টিটি অ্যান্ড আনসার্টেনিটি, আইডেন্টিটি ক্রাইসিসে কিন্তু তারা ভুগত। ডেভিসের কিন্তু ডেভিস তার আইডেন্টিটি প্রমাণ দেওয়ার জন্য বারবার সিটকাপ পেপারে বা সিটকাপে যেতে চায় এবং সে তার সেখান থেকে কাগজপত্র নিয়ে আসবে, এটা কিন্তু বারবার বলে। যার কারণে এখানে আমরা দেখছি যে আইডেন্টিটি ক্রাইসিস কিন্তু রয়েছে, মানুষের কিন্তু সেভাবে আইডেন্টিটি নাই। তারপরে পাওয়ার অ্যান্ড কন্ট্রোল, পাওয়ার অ্যান্ড কন্ট্রোল আমরা যেটা দেখি যে মিক এই ক্যারেক্টার দিয়ে দেখতে পাই যে মিক কিন্তু ডেভিসের উপরে সবসময় ক্ষমতার যে আধিপত্য, সে আধিপত্য কিন্তু বিচার করতে চায় এবং সে পাওয়ার ক্ষমতা খাটায় এবং ডেভিসকে কিন্তু কন্ট্রোল করে। পরবর্তীতে আমরা যদি দেখি ডিম অ্যান্ড রিয়েলিটি, এখানে ডিম অ্যান্ড রিয়েলিটি এটা একটা স্বপ্ন। অর্থাৎ এখানে দেখি যে অ্যাস্টনের একটা ডিম রয়েছে। অ্যাস্টন বলে যে তার বাগান বাড়িতে সে একটা শেড বানাবে, ঠিক আছে, SHED শেড, এই শেড বানাবে, অর্থাৎ সেখানে সে কাজ করবে, হাতের কাজ করবে এবং এই কাজ দিয়ে সে কিন্তু তার বাকি জীবনটাকে পার করে দেবে। এরপরে যদি আমরা দেখি যে রিয়েলিটি, বাস্তবতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন, তাই না? আপনার কেয়াজ অ্যান্ড ডিসঅর্ডার, কেয়াজও কিন্তু এখানে রয়েছে, গ্যাঞ্জাম ফ্যাসাদ, তাদের মধ্যে যে একটা বিচ্ছিন্ন ভাব, বা ডেভিড একদম নাটকের শুরুতে দেখি ডেভিড যে একটা কিসের মধ্যে একটা ক্যাফেতে সে গ্যাঞ্জাম করছে, এই কারণে এখানে একটা থিম। আচ্ছা, কাইন্ডনেস অ্যান্ড বিট্রায়াল, অর্থাৎ দয়া এবং বিশ্বাসঘাতকতা, এখানে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ থিম। কিভাবে দেখেন, মানে হচ্ছে যে ডেভিসের প্রতি অ্যাস্টন কি করেছে, দয়া দেখিয়েছে, দয়া দেখে তার নিজের বাড়িতে আশ্রয় দিয়েছে, বাট সে কিন্তু তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং সে এমন একটা খারাপ পরিকল্পনা করেছে যে অ্যাস্টনকে কিভাবে এই বাড়ি থেকে বের করা যায়, এমন একটা খারাপ পরিকল্পনা কিন্তু সে করেছে। সো কাইন্ডনেস এবং বিট্রেয়াল এখানকার কিন্তু আরেকটা থিম। তো গাইস, এই ছিল আজকে আমাদের আলোচনা। আশা করি আপনারা আমাদের এই লেকচারটা অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।